নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। প্রকৃতি এবং আমাদের চারপাশে কত কি যে প্রতিনিয়ত ঘটে চলেছে, আমরা কি তার সবকিছু উদ্ধার করতে পারি? কত বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে আমরা দিন কাটাই। কত মানুষ কত কিছু বিশ্বাস করে, আবার কত মানুষ কত কিছু অবিশ্বাস করে। কিন্তু আমাদের এই বিশ্বাস অবিশ্বাসের মাঝে যা ঘটবার তা তো ঘটেই। আজ এরকমই এক অবিশ্বাসী মানুষের অবশেষে বিশ্বাসের ঘটনা তোমাদের শোনাবো। আশা করি তোমাদের আজকের ঘটনা ভালো লাগবে। একটা লাইক করতে ভুলো না কিন্তু বন্ধুরা। তাহলে চলো একদম সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি লিখেছেন শুভাশিস ভট্টাচার্য মহাশয়। উনি লিখেছেন, ঘটনাটি শুনেছিলাম এমনই একজন মানুষের মুখে। অন্য কারো মুখে শুনলে হয়তো একটু সন্দেহ কোনো ক্ষেত্রে হলেও হতে পারত, কিন্তু আমার এই ঘটনাটি বলেছিলেন আমার এক কাকু, যিনি একসময় এসব অতি প্রাকৃতিক ব্যাপার বিশ্বাস তো করতেনই না, এমনকি তার সামনে কেউ ভৌতিক গল্প করলে আষাঢ়ে গল্প বলে ধমকে চুপ করাতেন। ঘটনার স্বার্থে নামধাম পরিবর্তন করলাম। যে সময়ের কথা বলছি সেই সময় রাজগঞ্জ গাঁ বললে ভুল হয় না। শহর অঞ্চলটুকু ছাড়া সেরকম জনবসতিই ছিল না সেখানে। আমার সেই কাকুর সাথে ওনার পাড়ার এক ছেলে অমলের খুব সখ্যতা ছিল। অমল কাকুদের বাড়ির কয়েকটা বাড়ি পরেই থাকত। কাকু ও অমল প্রতিদিন বিকেলে হাঁটতে যেতেন। কাকুর সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই, তাই তারা সকালে হাঁটা হতো না। অফিস থেকে ফিরে টিফিন করে দুজনে বেড়াতে বের হতেন। একদিন কাকুর অফিস থেকে ফিরতে একটু দেরি হয়। বাড়ি ফিরে দেখেন অমল এরই মধ্যে কাকুর বাড়িতে এসে বসে আছে। অমলকে দেখে কাকু বলেন, চলো অমল, আজকে আর টিফিন করব না, ঘুরে এসে পরে দেখা যাবে, না হলে সন্ধ্যা গড়িয়ে যাবে। এই কথার পর দুজনে তড়িঘড়ি করে বাড়ি থেকে বেরিয়ে দেখেন সূর্য পশ্চিম দিকে প্রায় হেলে পড়েছে। কাকু জিজ্ঞাসা করলেন, আজ কোন দিকে যাব অমল? অমল বলেন, চলুন দাদা, আজ বরং শ্মশানের দিকে যাই। কাকু অমলের চেয়ে বয়সে বেশ কয়েক বছর বড় হওয়ায় অমল কাকুকে আপনি বলে সম্বোধন করত। অমল বলল, চলুন। শ্মশানের পাশের নদী বাঁধ ধরে বেশ কিছু দূর এগিয়ে গিয়ে বাঁদিকে একটা রাস্তা নেমেছে। সেই রাস্তা ধরে একটু এগোলেই একটা শিবের মন্দির পড়বে। মন্দিরে আরতি দেখতে সন্ধ্যায় অনেক লোক সমাগম হয়। আমরা আরতি দেখে বাড়ি ফিরব, হাঁটাও হবে আর আরতিও দেখা হবে। শুনে কাকু বললেন, তুমি যে রাস্তার কথা বলছো আমি কিন্তু চিনি না সে রাস্তা। অমল বলে, আমি ওই রাস্তা দু একবার এসেছি, তাই আমার রাস্তা চিনতে কোনো অসুবিধা হবে না। এবারে কাহিনীটির অবশিষ্টাংশ কাকুর বক্তব্যেই তুলে ধরলাম। কাকু আমাকে বলেছিলেন, বুঝলি তো, আমরা তো এরপর বেশ দ্রুত পায়ে হাঁটতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে শ্মশান এলাকায় পৌঁছেও গেলাম। শ্মশানে পৌঁছে দেখলাম চারিদিকের পরিবেশটা কেমন যেন থম ধরে আছে। অনেকটা ঝড় আসার আগে যেমন পরিবেশ হয় তেমন। গাছের পাতাগুলো স্তব্ধ মনে হচ্ছে, যেন কোনো অজানা আশঙ্কায় শ্বাস বন্ধ করে রয়েছে। দুই একটা বেশ বড় আকারের কুকুর খাদ্যের সন্ধানে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে।
একটা কুকুর এরই মধ্যে কোনো প্রাণীর মৃতদেহের কিছুটা অংশ মুখে নিয়ে এসে বাঁধের কাছেই বসল। পশ্চিম দিগন্তে লাল আভা ছড়িয়ে সূর্য প্রায় অস্ত যাচ্ছে। আমরা শ্মশানকে ডান দিকে রেখে বাঁধে উঠলাম। দুজনে গল্প করতে করতে এগোতে লাগলাম। আমি আগে আর অমল আমার কয়েক পা পিছনে আসছে। গল্পের মাঝে হঠাৎ খেয়াল করলাম একজন তৃতীয় ব্যক্তির পায়ের শব্দ। মনে হচ্ছে কেউ আমাদেরকে অনুসরণ করছে। দাঁড়িয়ে একবার পিছন ঘুরে তাকালাম, দেখলাম পিছনে অমল ছাড়া কেউ কোথাও নেই। চারিদিক জনমানুষ শূন্য। আমি মনের ভুল ভেবে নিয়ে আবার অগ্রসর হলাম। তৃতীয় ব্যক্তির পায়ের শব্দ কিন্তু বন্ধ হলো না। কিছুক্ষণ পর দেখি অমলও হঠাৎ থেমে গেল, মুখে কিছু বলল না। আমি বললাম, কি ব্যাপার অমল, দাঁড়িয়ে পড়লে যে? অমল একটু অন্যমনস্ক ভাবেই বলল, না দাদা, ও কিছু না। আবার দুজনে চলা শুরু করলাম। যথারীতি আমাদের দুজনের পায়ের শব্দ ছাড়া আরো একজনের পায়ের শব্দ আমাদের পিছু পিছু চলতেই লাগলো। আমি চলতে চলতেই আমার জামা ও প্যান্টের পকেটে হাত দিয়ে দেখলাম পকেটে কিছু রয়েছে কিনা। কিছু থাকলে সেই বস্তুরও শব্দ হতে পারে। আবার পরক্ষণেই ভাবলাম, এটা তো পায়ে চলার শব্দ, বোঝাই যাচ্ছে কেউ একজন আমাদের পিছনে আমাদেরকে অনুসরণ করছে, কিন্তু পেছনে কেউই নেই। এবারে আমি দ্রুত পায়ের সামনে এগিয়ে চট করে দাঁড়িয়ে পড়লাম। পিছনে তখন দুইজনের পায়ের শব্দ শোনা যাচ্ছে, একটি অমলের, অন্যটি অদৃশ্য ব্যক্তির। অমলও কয়েকবার হঠাৎ করে দাঁড়িয়ে বিষয়টা বোঝার চেষ্টা করলো। আমি বুঝলাম, কিন্তু আমি হয়তো ওকে ভীতু ভাবতে পারি, সেজন্যই ও আমাকে কিছু বলছে না। এদিকে ঝুপ করে অন্ধকারও নেমে এসেছে, চারিদিক কিছুই দেখা যাচ্ছে না। তাড়াহুড়া করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই সাথে টর্চটাও আনতে ভুলে গেছি। কেমন যেন গা ছমছম করতে লাগলো। আমি অমলকে বললাম, কোনো শব্দ পাচ্ছ? ও বলল, আমি অনেকক্ষণ থেকেই পাচ্ছি দাদা, মনে হচ্ছে আমার একেবারে পিঠের কাছ থেকে কেউ হাঁটছে, একটু দূরত্ব বজায় রেখে। আসুন দাদা, সিগারেট ধরাই, আগুন থাকলে মনে জোর পাবো। দুজনেই সিগারেট জ্বালালাম। আমি বললাম, এতক্ষণ হাঁটছি, তা তোমার সেই রাস্তা আর কত দূর? অমল বাম দিক দেখিয়ে বলল, এই তো দাদা, রাস্তার প্রায় কাছেই চলে এসেছি। আমি অন্ধকারের দিকে তাকিয়ে একটা সাদা মতো রেখা দেখতে পেলাম, কিন্তু ওটা রাস্তা কিনা পরিষ্কার বোঝা যাচ্ছে না এখান থেকে। অমল সেদিকে পা বাড়ালো, আমিও ওকে অনুসরণ করলাম। একটু এগোতেই মনে হলো রাস্তা সামনের দিকে বন্ধ, মনে হচ্ছে সামনে জলা মতো কিছু। কি করি এখন? এই জনমানব শূন্য মাঠের মধ্যে অশরীরীর ভয়ের থেকেও সাপের ভয় বেশি লাগতে লাগলো আমার। অমলকে বললাম, তাড়াতাড়ি যে রাস্তায় এসেছি সেই রাস্তায় চলো, ফিরে যাই। অমলও সহমত হলো। আমরা প্রায় 8 কিলোমিটার বাঁধের যে রাস্তায় এসেছিলাম সেই রাস্তায় এসে পড়লাম। এরপর আস্তে আস্তে পেছনে সেই পদধ্বনি যেন মিলিয়ে যেতে থাকলো। রাস্তায় ওঠার পর অমল উৎসাহিত হয়ে অস্ফুট স্বরে শব্দ করে বলল, দাদা, এই সেই রাস্তা, আমরা ভুল করে অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। এরপর আমরা তাড়াতাড়ি সেই মাটির রাস্তা ধরে কোন রকমে সেই শিব মন্দিরে পৌঁছাই। সেখানে আরতি তখন প্রায় শেষের দিকে। বেশ কিছু মানুষজন দেখলাম আরতি দেখছে। আমরা ভগবান শিবের উদ্দেশ্যে প্রণাম করে বাড়ি ফিরে এলাম। তারপর থেকে কিন্তু আর সেই অদৃশ্য পদধ্বনি শুনতে পাইনি। পরদিন আমার অফিসের কয়েকজন সহকর্মীর সাথে গতকাল সন্ধ্যায় হওয়া ঘটনার বিবরণ দিতেই
আমাদের সিনিয়র এক সহকর্মী বলেছিলেন, তুমি ইয়াং ছেলে, তোমাদের মতো ছেলেরা অনেক কিছুই মানতে চায় না। স্থান বিশেষে ভালো ও খারাপ দুই থাকে। এবার থেকে বাইরে বেরোলে সাথে লোহা কিছু রেখো, খুব বাঁচা বেঁচে গেছো এ যাত্রা। কাকু আমাকে বলেছিলেন, বুঝলি, আমি তো কোনোদিন অশরীরী বলে কিছু যে থাকতে পারে এটা মানতামই না। এই নিয়ে অনেকের সাথে অনেক রকম তর্কও করেছি, কিন্তু আমাদের সাথে হওয়া সেই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল আমায় অশরীরী বলে হয়তো সত্যিই কিছু আছে। বাহ, বেশ অন্যরকম একটি ঘটনা, আমার বেশ ভালো লাগলো পাঠ করে। সত্যি অনেক স্থানে অনেক রকম ঘটনা ঘটতে পারে। সব জায়গাতেই একটা পজিটিভ ভাইবসও থাকে, আবার নেগেটিভ ভাইবসও থাকে। কখন কার উপর কোনটা ভারী পড়বে সেটা কিন্তু আমরা কেউই বলতে পারি না। হয়তো অমলরা যে শ্মশানে গিয়েছিল সেখানেরই কোনো খারাপ আত্মা, খারাপ কোনো নেগেটিভ এনার্জি ওদের পিছু নিয়েছিল। হয়তো সেই কারণেই অমল রাস্তা ভুলে গিয়েছিল, সেই জলাভূমির দিকে চলে যাচ্ছিল। ওদের হয়তো আরো অনেক বড় কোনো বিপদ হতে পারত। ভগবানের অশেষ কৃপা যে ওখান থেকে ওরা বিনা কষ্টে আবার যথাস্থানে ফিরতে পেরেছিল। শিব মন্দিরে গিয়ে পজিটিভ এনার্জি নিয়ে বাড়ি ফিরতে পেরেছিল, তাই হয়তো সে যাত্রা ওনারা বেঁচে গিয়েছিলেন। তাই কোনো জায়গার কোনো কিছুকেই অবহেলা করাটা ঠিক না, সাবধানতাপূর্বক চলাফেরা করা উচিত। তার কারণ আমাদের এ কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা যদি পজিটিভ এনার্জি বিশ্বাস করি, আমরা যদি ভগবান বিশ্বাস করি, তাহলে তার অপর পিঠটা কেন বিশ্বাস করব না? হ্যাঁ, এবার বিশ্বাস অবিশ্বাস সবার নিজস্ব ব্যাপার, এ ব্যাপারে কাউকে তো চাপিয়ে দেওয়ার কিছু নেই, সবাই যে যার নিজস্ব মতামত পেশ করে। যাই হোক, বেশ ভালো লাগলো আজকের ঘটনাটি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমাদের ঝুলিতে থাকা এই রকম ঘটনা আমাকে পাঠিয়ে দাও তাড়াতাড়ি। সেই সব ঘটনা আমি তোমাদের সবার সাথে একসাথে শেয়ার করব। তো ডেসক্রিপশন বক্সে তো আমার ইমেল আইডি দেওয়াই আছে, rupkathasen2008@gmail.com। তাহলে আর দেরি কেন, ঝটপট পাঠিয়ে ফেলো তোমাদের কাছে থাকা ঘটনা। তার কারণ তোমরা তো সবাই জানো যে সোমবার আর শুক্রবার 6টা মানেই সেই সব ঘটনাগুলো তোমাদের সামনে আসতে থাকবে। তোমরা উপভোগ করবে সেই দুর্দান্ত কিছু সত্য ঘটনা। আজ তাহলে এই পর্যন্তই। আবার আরেকটি দুর্দান্ত ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ।